যখন ইরান জুতা মারল যুক্তরাষ্ট্রের গালে, তখন যুক্তরাষ্ট্র বলছে যে তুমি আমাকে জুতা মেরেছো কিন্তু আমার ব্যথা লাগেনি, ধন্যবাদ তোমাকে। এবং আমাকে আগে থেকে জানানোর জন্য যে আমাকে যে জুতা মারবা সেটা যে আমাকে আগে থেকে জানিয়েছে সেজন্য ধন্যবাদ। বিষয়টা কেমন? কাতারের যুক্তরাষ্ট্রের এয়ারবেজে আঘাত হানছে ইরানের মিসাইল, সেটা আকাশে ইন্টারসেপ্ট করছে যুক্তরাষ্ট্রের কাতার এয়ারবেজের যেসব ইন্টারসেপ্ট মেশিন আছে, অর্থাৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, সেগুলো দিয়ে। এটি একটি রেয়ার ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যুক্তরাষ্ট্র কেন সমগ্র বিশ্বের ইতিহাসে। কেন আমি বলছি যে যুক্তরাষ্ট্রের কোনো এয়ারবেজে আক্রমণ করা মানে তার ফলশ্রুতিতে তামাতামা হয়ে যাওয়া। সর্বশেষ যুক্তরাষ্ট্রের এয়ারবেজ পার্ল হারবারে আক্রমণ করেছিল জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। জাপানে কি হয়েছে? এই B-2 বিমানে করে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে, পুরো এলাকা তামাতামা হয়ে গেছে। বিশ্ব আজ পর্যন্ত সেই ক্ষত ভুলতে পারেনি। যুক্তরাষ্ট্রের যেই এয়ারবেজ হনলুলুতে পার্ল হারবার হাওয়াই দ্বীপে আক্রমণ করেছিল জাপান, সেই জায়গায় আমি গিয়েছি, একাধিক ছবি আছে, একটি ভিডিও আমি বানিয়েছিলাম বাংলায় বিশ্ব দেখা পেজে। আমি জানি না আপনাদের কয়জন দেখেছেন। এই হচ্ছে সেই ছবি। এখানে ওয়াহু আন্ডার অ্যাটাক, এখানে যে আমরা গিয়েছিলাম, আমাদের একটা ছবি, এইটা প্রতীকী। অর্থাৎ ওখানে যেসব দর্শনার্থীরা যায় পার্ল হারবার দেখতে, তাদেরকে সেসব স্মৃতি রেখে দেওয়ার জন্য ওখানে নানান রকম সিস্টেম ব্যবস্থা আছে। তার একটি হলো ছবি তোলা সেখানে। তো সেখানে লিখছে যে ট্যুরিস্ট অ্যান্ড লোকালস অ্যালাইক হেল্প আউট হোয়েন নিডেড। ওই যেদিন আঘাত হানে তার পরদিন দ্য হনলুলু বুলেটিন তার যে হেডলাইন করেছিল ওয়াহু আন্ডার অ্যাটাক 1, সেই জায়গায় একটা বক্স করে তারা জাস্ট আমাদের ছবিটা রিপ্লেস করেছে। এটা জানেন নানান জায়গায় দর্শনার্থীরা ঘুরতে যায়, যেখানে সেখানে এই ধরনের ব্যবস্থা আছে। তো আমি বলছি যে আমি পার্ল হারবারে গিয়েছি। কেন গিয়েছি? এটা ইতিহাসের একটি দলিল যে যুক্তরাষ্ট্রের কোনো মাটিতে যখন কেউ আঘাত হানে তখন তার পরিণতি কী হয় বিশ্বব্যাপী জানে, সবাই দেখেছে। আজকে আমরা দেখলাম যে যুক্তরাষ্ট্রের এয়ারবেজ কাতারে আঘাত হেনেছে ইরান। জবাবে ডোনাল্ড ট্রাম্প বলছে অভিনন্দন বিশ্ব, এখন শান্তি প্রতিষ্ঠার সময়। আরেকটা জায়গায় তিনি ধন্যবাদ দিয়েছেন ইরানকে, যে আগে থেকে জানানোর জন্য যে তোমরা আমার বাড়িতে আক্রমণ করছো, এয়ারবেজে আক্রমণ করছো, তোমাদেরকে ধন্যবাদ। দেখুন, ইরান এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধোন্মাদনা এবং কনফ্লিক্টের সময়ে সময়ে এত পরিবর্তন হচ্ছে যে কোনো দীর্ঘমেয়াদী বিশ্লেষণ করা খুব কঠিন হয়ে যাচ্ছে। কঠিন হয়ে যাচ্ছে এই কারণে খোদ কোনো সময়সীমা, টাইম লাইন, কোনো কিছু কাজ করছে না। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানকে আমি সময় দিচ্ছি 2 সপ্তাহের জন্য সিদ্ধান্ত গ্রহণের জন্য। 2 দিনের মাথায় আক্রমণ করে বসলো ইরানের যেসব নিউক্লিয়ার সাইট আছে। এরপরে আমরা অপেক্ষা করছিলাম যে কী ধরনের প্রতিক্রিয়া হয়, কেননা একবার ইরানের এয়ারবেজে যখন আক্রমণ হলো, ইরান তো বসে থাকবে না। ইরানের স্বাভাবিকভাবে বসে থাকতে হলে এই ধারণা পৌঁছাবে যে তাদের শক্তি সামর্থ্য নাই, তারা হয়তো যুক্তরাষ্ট্রের এই আগ্রাসন মোকাবিলা করার সামর্থ্য নাই। কিন্তু তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি তিনি বলেছেন যে না, এটা কঠিন জবাব হবে এবং এটা দীর্ঘমেয়াদী জবাব হবে। আবার তাদের সক্ষমতা নিয়েও নানান রকম প্রশ্ন আছে যে আদৌ তারা এটি করতে পারবে কি না। সেরকম একটা সময় যখন আমরা অপেক্ষা করছি যে না, সুইপিং কমেন্টস করে আগের মতামতগুলোকে ভেঙে ফেলার কোনো যুক্তি নেই। আপনারা জানেন আমি 3-4 দিন আগে বলেছিলাম যে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াবে না ইরানের সাথে, অর্থাৎ রেজিম চেঞ্জের যুদ্ধে জড়াবে না। সে বিষয়ে নিশ্চয়ই আপনারা এতক্ষণে নিশ্চিত হয়ে গিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প বারবার বলছে, যুক্তরাষ্ট্রের তরফ থেকে বারবার বলছে যে যুক্তরাষ্ট্রের যুদ্ধ রেজিমের বিরুদ্ধে নয়, যুক্তরাষ্ট্রের যুদ্ধ যে ইরান পারমাণবিক সক্ষমতা অর্জন করতে পারবে না, সুতরাং তাদের পারমাণবিক সক্ষমতার জায়গাগুলোকে ধ্বংস করাই তাদের যুদ্ধ। তো সেই জায়গায় যখন ইরান জুতা মারল যুক্তরাষ্ট্রের গালে, তখন যুক্তরাষ্ট্র বলছে যে তুমি আমাকে জুতা মেরেছো কিন্তু আমার ব্যথা লাগেনি, ধন্যবাদ তোমাকে। এবং আমাকে আগে থেকে জানানোর জন্য যে আমাকে যে জুতা মারবা সেটা যে আমাকে আগে থেকে জানিয়েছে সেজন্য ধন্যবাদ। বিষয়টা কেমন? যুক্তরাষ্ট্রের কোনো এয়ারবেজে আঘাত করবে ইরান, শুধু বাহরাইন তো একলা না, কাতার তো একলা না, যুক্তরাষ্ট্রের এয়ারবেজ আছে মধ্যপ্রাচ্যে অনেক জায়গায়। তো এখন এই যুদ্ধ কন্টিনিউয়াসলি থাকলে এয়ারবেসগুলো সবগুলো ঝুঁকির মধ্যে থাকবে, সবগুলো
আঘাতের হুমকির মধ্যে থাকবে। ঠিক তেমনভাবে এখন যুক্তরাষ্ট্রকে কি করতে হবে? তাদের সবচেয়ে বড় পারমাণবিক জায়গাতে আঘাত এনেছে যুক্তরাষ্ট্র। এখন করতে হবে তেহরানে নির্বিচারে বোমাবর্ষণ করতে হবে, এবং বোমাবর্ষণ করলেই ক্ষান্ত হলে হবে না। আমি যেহেতু বলেছি যে এটি বিপ্লবের সরকার, ইসলামী বিপ্লবের সরকার, এবং এই ইসলামী বিপ্লব এমন জায়গায় হয়েছে যেখানে এক বোমাবর্ষণ করে কতিপয় মানুষ মেরে ফেললে কিংবা সর্বোচ্চ সুপ্রিম লিডারকে মেরে ফেললে এই যুদ্ধ শেষ হয়ে যাবে না। তাদের চূড়ান্ত জয় আসবে তখন যখন এখানে রেজিম চেঞ্জ অর্থাৎ সরকার পরিবর্তন হবে। কিন্তু বিপ্লবের মধ্য দিয়ে গঠিত একটি সরকার, আর যাই হোক, তারা তো যুদ্ধ করছে প্যালেস্টাইনিদের জন্য, তাদের যুদ্ধের একটা কজ আছে, সেই কজের পক্ষে লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে যাবে। এমন না যে শুধুমাত্র ইরানের বর্তমান সরকারের রেজিমের যে অপশাসন দুঃশাসনের বিরুদ্ধে কিছু মানুষ খেপে উঠেছে, তারা গণতন্ত্র চায় বলেই সব কিছু হারিয়ে যাবে, বরঞ্চ বৃহৎ কজ মুসলিম স্থাপনা প্যালেস্টাইন এবং আল আকসা মসজিদকে রক্ষা করা এবং ইসরায়েলিদের বর্বরতার বিরুদ্ধে জবাব দেওয়া, সেটা তো তারা করছে। সেই জায়গায় সমস্ত মুসলিম বিশ্বের সাপোর্ট তাদের কাছে আছে। অভ্যন্তরীণভাবে রেজা শাহ পাহলভির বংশধর যতই ষড়যন্ত্র করুক অভ্যন্তরীণভাবে ইরানকে, বর্তমান সরকারকে টপকিয়ে ফেলা এতটা সহজ নয়। সুতরাং যুক্তরাষ্ট্রের এখন এই যে এয়ারবেজে আঘাত হানলো, সেই আঘাত হানার প্রেক্ষিতে যদি তাদের কাজ করতে হয় তাহলে ইরানে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করতে হবে। এখন পর্যন্ত মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে না, আমরা সর্বাত্মক যুদ্ধ করব না, বরঞ্চ তিনি বলেছেন যে ইরানকে ধন্যবাদ যে আমাদেরকে আগে জানিয়ে বুঝিয়ে যে আক্রমণ করেছে, আমাদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, মধ্যপ্রাচ্যে পিস আসুক, শান্তি আসুক। তার অর্থ কি? স্পষ্টভাবেই তারা যুদ্ধে জড়াতে চাচ্ছে না। কিন্তু বিষয়টা কতটা হাস্যকর, এবং এটি নিয়েই বিশ্বব্যাপী আলোচনা হবে আগামী কয়েকদিন, কয়েক সপ্তাহ, যদি আর ফার্দার আঘাত পাল্টা আঘাতের ঘটনা না ঘটে, যে যুক্তরাষ্ট্রের এয়ারবেজে আঘাত করা যাবে না, এটি একটি রেড লাইন সারা বিশ্বব্যাপী এতদিন জেনে এসেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আর তো কেউ এই সাহস দেখায়নি, আমার জানা নেই। আপনাদের জানা আছে কিনা যে যুক্তরাষ্ট্রের এয়ারবেসকে উপলক্ষ করে আক্রমণ করেছে? কোনো যুক্তরাষ্ট্রের বিশ্বের যে কোনো জায়গায় এয়ারবেস আক্রমণ করা মানে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আক্রমণ করা। এটি একেবারে অবধারিতভাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি, সমরাষ্ট্রের নীতি। তার মানে যুক্তরাষ্ট্রের মাটির বিরুদ্ধে অবধারিতভাবে আক্রমণ করেছে ইরান। ডোনাল্ড ট্রাম্প পাল্টা আক্রমণ না করে বলছে যে আমাদের ব্যথা লাগেনি, আক্রমণ করেছেও ঠিকই আছে, আমাদের ব্যথা লাগেনি। এমনকি ইসরায়েলও একটা যুদ্ধবিরতি কার্যকর করার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন। এখন সামগ্রিক এই আলোচনায় একটা বিষয়ে একটু ধারণা দেওয়ার প্রয়োজন মনে করছি বলেই আপনাদের সামনে আসা। তাহলে কে জিতলো এই গত 8-10 দিনের যুদ্ধ অবস্থার মধ্য দিয়ে? ধরুন ইরাকের ফর্ডো স্থাপনাতে হামলা চালিয়েছে B2 দিয়ে, বাংকার ব্লাস্টার দিয়ে, কিন্তু সেখানে কোনো তেজস্ক্রিয়তা হয়নি। অথচ আমরা এতদিন শুনে এসেছি ইরানে ইউরেনিয়াম মারাত্মকভাবে লুকায়িত আছে ফর্দো পাহাড়ের নিচের সাইটে, এবং সেখানে ইরান 2 সপ্তাহের মধ্যেই তারা সক্ষম পারমাণবিক বোমা তৈরি করতে। তো যেই জায়গায় যুক্তরাষ্ট্র তার সমস্ত ক্যাপাসিটি দিয়ে আঘাত হানলো, সেখানে কোনো ইউরেনিয়ামের তেজস্ক্রিয়েশন ছড়ালো না। তার অর্থ কি ইরান আগে থেকেই সরিয়ে নিয়েছে তার পারমাণবিক সরঞ্জামাদি? তার অর্থ কি তাহলে ইরানে নেই ইউরেনিয়াম যে যুক্তরাষ্ট্র আঘাত হানছে? তাহলে যুক্তরাষ্ট্রের এই যে আঘাত হানার যৌক্তিকতা কি? ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক রীতিনীতি সব কিছু লঙ্ঘন করে এবং ইরানকে যুক্তরাষ্ট্রের এয়ারবেজে আক্রমণ করার মতো বৈধতা উৎপাদন করে দিয়ে, যেই বৈধতা ইরানে ছিল না, ইরানে এই সামর্থ্য ছিল না, সারা বিশ্বের কেউ কোনোদিন সাহস করেনি যুক্তরাষ্ট্রের কোনো এয়ারবেজে আঘাত করা যায়। পাল্টা ইরান করেছে, কারণ ইরানের ভূমিতে যুক্তরাষ্ট্র B2 দিয়ে, বাংকার ব্লাস্টার দিয়ে মাটির নিচের ফর্দো নিউক্লিয়ার সাইট ধ্বংস করার চেষ্টা করেছে। তো সেখানে তো কিছু পায় নাই, সেখানে তেজস্ক্রিয়তা ছড়ায় নাই, তার অর্থ মূল জায়গায় তারা আঘাত হানতে পারে নাই অথবা নেই। তো এরকমই একটি নেই জায়গায় যুক্তরাষ্ট্র এতদিন বলে এসেছে, ইসরায়েল বলে এসেছে তাদের মানব বিধ্বংসী অস্ত্র আছে। তো সেই একই জিনিস তো প্রতিষ্ঠিত হলো। দ্বিতীয় কথা হলো, যুক্তরাষ্ট্রের মানুষের কাছে ডোনাল্ড ট্রাম্প সাময়িকভাবে হিরো হয়েছেন তার বেজ সমর্থকদের কাছে, যে যুক্তরাষ্ট্র চাইলেই যে কোনো দেশে আক্রমণ করতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদী যৌক্তিকতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কি অর্জন করলো? বরঞ্চ ডোনাল্ড ট্রাম্পের সময়ে যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের এয়ারবেজকে থাপ্পড় দিল ইরানের মতো একটা পারমাণবিক সক্ষমহীন রাষ্ট্র। সমরাস্ত্রে যুক্তরাষ্ট্রের ধারে কাছে নেই এমন একটি সক্ষমহীন রাষ্ট্র, এবং সেটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলছে যে ওয়েল লেটস গো পিস, তুমি আঘাত করেছো, আই এম ডান, তুমিও থেমে যাও, আর কিছু করো না। কে জিতলো এই যুদ্ধে, ইরান না যুক্তরাষ্ট্র? বড় ধাঁধা, রাইট?
আপাতত প্রথম 2 দিন মনে হচ্ছিল যুক্তরাষ্ট্র তাদের শক্তি সামর্থ্য দেখিয়েছে, ইরান এখন শক্তি সামর্থ্য দেখালো, এরপরও যদি ইরান বলে আচ্ছা ঠিক আছে আমরা পিছিয়ে যাব তাহলে তো হয়ে গেল। এখন পিস মানে কি, যুক্তরাষ্ট্রের চাওয়া অনুযায়ী যে ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে তারা হাত গুটিয়ে নিবে। আমার তো মনে হয় না ইরান পারমাণবিক কর্মসূচি থেকে হাত গুটিয়ে নিবে, কোনো রকম লক্ষণও নেই। বরঞ্চ তারা এখন পারমাণবিক অস্ত্র তৈরি যে তাদের ছাড়া কোনো উপায় নেই, সেই বৈধতা তারা পেল একচেটিয়াভাবে, এবং তারা তাদের জনগণের কাছেও বোঝাতে পারবে যে আমাদের পারমাণবিক অস্ত্র আছে বলেই, না থাকলে এই রাষ্ট্র টিকবে না, এই রাষ্ট্র দখল করে নিবে। আর IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক কাউন্সিল, যারা এতদিন যুক্তি দেখিয়েছে, যুক্তরাষ্ট্রের ইন্টেলিজেন্স এজেন্সিও বলছে যে ইরানের কাছে বৈধ এরকম মানব বিধ্বংসী অস্ত্র নেই, তাদের মুখ কিভাবে রক্ষা করলো ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র, নানান প্রশ্ন। কিন্তু আমি এখনই কোনো স্পেকুলেশনে যাচ্ছি না। অথচ আমি 3 দিন আগের আলোচনাতেই এখনো পর্যন্ত আছি যে যুক্তরাষ্ট্রে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াবে না, ইরানে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র, যার সকল প্রমাণ এখনও দৃশ্যমান। কিন্তু শেষ কথা হলো ওই যে যুদ্ধে কেউ ইচ্ছা করে জড়ায় না, যুদ্ধে জড়িয়ে যেতে হয়। ইরান যদি ননস্টপ অন্যান্য যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলোতে অর্থাৎ এয়ারবেজে আঘাত করে, এই যুদ্ধে স্থলযুদ্ধে জড়ানো ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো উপায় থাকবে না। স্থলযুদ্ধে জড়ালে কি যুক্তরাষ্ট্র এখানে জয়ী হবে? হয়তো রেজিম ধ্বংস হবে, খামেনির ক্ষমতায় থাকবে না। ক্ষমতায় না থাকলেই কি ইরানের যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট সরকার এখানে থাকবে? যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট সরকার থাকলেই কি তারা ইরানকে তাদের নিয়ন্ত্রণে নিতে পারে? সেখানে অভ্যন্তরীণভাবে কোনো বিরোধ হবে না, ডিসপ্লেসমেন্ট হবে না, যেটা আফগানিস্তানে হয়েছে। সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য।